বাঙালি আবেগ, রোমান্টিকতা আর সিনেমার রূপালী পর্দার ইতিহাস যদি কোনো একটি নির্দিষ্ট মোহনায় এসে মিশে গিয়ে থাকে, তবে সেই মোহনার নাম উত্তম কুমার, সুচিত্রা সেন, হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়। এই চারজন কেবল চারজন ব্যক্তি বা শিল্পী ছিলেন না, তারা ছিলেন একটি আস্ত যুগের সমর্থক। 50-এর দশক থেকে শুরু করে 70-এর দশক পর্যন্ত ওপার বাংলার চলচ্চিত্র জগৎকে শাসন করেছে এই চতুর্ভুজ রসায়ন। পর্দার সামনে উত্তম সুচিত্রার ভুবনমোহিনী রূপ ও অভিনয়, আর পর্দার আড়ালে হেমন্ত সন্ধ্যার ঐশ্বরিক কণ্ঠ, এই দুইয়ে মিলে বাঙালিকে যুগের পর যুগ ধরে প্রেমের পাঠ শিখিয়েছে। কিন্তু সব সুন্দরেরই একটি সমাপ্তি থাকে। এই চার মহাতারকার একসঙ্গে পথ চলার শেষ স্টেশন ছিল 1975 সালে মুক্তিপ্রাপ্ত কালজয়ী চলচ্চিত্র প্রিয় বান্ধবী। এরপর আর কখনো এই চারজনকে কোনো একটি একক সৃষ্টিতে একসঙ্গে পাওয়া যায়নি। এই চার নক্ষত্রের শেষ মেলবন্ধন, ছবির গান, গানের ভেতরের আবেগ এবং বাংলা সিনেমার ইতিহাসে এর চিরন্তন গুরুত্ব নিয়ে একটি বিস্তারিত পর্যালোচনা। প্রিয় বান্ধবী চলচ্চিত্রের মূল আলোচনায় যাওয়ার আগে এই চারজনের ঐতিহাসিক রসায়নের গভীরতা বোঝা প্রয়োজন। 1953 সালে 74.5 ছবির মাধ্যমে উত্তম সুচিত্রা জুটির যে যাত্রা শুরু হয়েছিল, তা দ্রুতই বাংলা সিনেমার মূল চালিকা শক্তিতে পরিণত হয়। কিন্তু এই জুটিকে পূর্ণতা দিতে দরকার ছিল এমন দুটি কণ্ঠের, যা তাদের পর্দার চরিত্রকে সাধারণ মানুষের ড্রয়িং রুম পর্যন্ত পৌঁছে দিতে পারে। সেই অভাব পূরণ করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়। হেমন্তের গলার ভরাট গাম্ভীর্য যেন উত্তম কুমারের ব্যক্তিত্বের সাথে একেবারে মিশে গিয়েছিল। উত্তমের ঠোঁটের কোণের মৃদু হাসি আর হেমন্তের কণ্ঠের রোমান্টিক মন্দ্রতা ছিল একে অপরের পরিপূরক। অন্যদিকে সুচিত্রা সেনের চোখের চঞ্চলতা, অভিমান আর আত্মবিশ্বাসী নারীত্বের প্রতীকী রূপকে কণ্ঠে ধারণ করেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। সন্ধ্যা যখন টান তুলতেন, পর্দায় সুচিত্রার ঠোঁট মেলানো তখন কেবল অভিনয় থাকত না, তা হয়ে উঠত জীবন্ত বাস্তব। 1954 সালের অগ্নি পরীক্ষা থেকে শুরু করে সাপমোচন, সবার উপরে, হারানো সুর, ইন্দ্রাণী এবং সপ্তপদী, এরকম একের পর এক মাইল ফলক তৈরি হয়েছিল এই চারজনের যৌথ জাদুতে। এই পথ যদি না শেষ হয় কিংবা তুমি যে আমার গানগুলো বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। কিন্তু 70-এর দশকে এসে সময়ের নিয়মে সিনেমার ভাষা বদলাতে শুরু করে। উত্তম সুচিত্রা দুজনেই তখন বয়সের দিক থেকে পরিণত। এই রকম এক সন্ধিক্ষণে 1975 সালে পরিচালক ধীরেন গঙ্গোপাধ্যায়ের হাত ধরে নির্মিত হয় প্রিয় বান্ধবী। প্রিয় বান্ধবী শেষ অধ্যায়ের সূচনা। সরাসরি মেলোড্রামা বা চটুল রোমান্সের বাইরে গিয়ে প্রিয় বান্ধবীর ছবিটি ছিল কিছুটা পরিণত বয়সের মনস্তাত্ত্বিক টানাপোড়েন এবং বন্ধুত্বের গল্প। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পের ছায়া অবলম্বনে বা সেই ঘরনার পারিবারিক ও সামাজিক টানাপোড়েন এই ছবিতে ফুটিয়ে তোলা হয়েছিল। উত্তম কুমার এবং সুচিত্রা সেন দুজনেই তাদের চিরচেনা তরুণ প্রেমিক প্রেমিকার ইমেজ থেকে বেরিয়ে এসে এক গভীর ও পরিপক্ক সম্পর্কের গল্প বুনিয়েছিলেন পর্দায়। ছবিটি যখন মুক্তি পায় তখন চলচ্চিত্র সমালোচকেরা বুঝতে পেরেছিলেন যে এটি একটি যুগের অবসান ঘটাতে চলেছে, কারণ ততদিনে কিশোর কুমার, আশা ভোসলে কিংবা আরতি মুখোপাধ্যায়ের মতো শিল্পীরা প্লেব্যাকে আধিপত্য বিস্তার করতে শুরু করেছেন। কিন্তু পরিচালকরা জানতেন উত্তম সুচিত্রার অভিনয়ের শেষ নির্যাসটুকু বের করে আনতে হলে পর্দার আড়ালে হেমন্ত সন্ধ্যার সেই চেনা সুরেরই প্রয়োজন। আর সেই কারণেই প্রিয় বান্ধবী হয়ে রইল এক ঐতিহাসিক দলিল। সুরের মায়াজালে শেষ প্রণাম প্রিয় বান্ধবী চলচ্চিত্রের অন্যতম প্রধান শক্তি ছিল এর সঙ্গীত। ছবির গানগুলোর সুরারোপ এবং কণ্ঠের বিন্যাস এমনভাবে করা হয়েছিল যা শ্রোতাকে একাধারে আনন্দিত করে এবং এক অদ্ভুত নস্টালজিয়ায় ভাসিয়ে নিয়ে যায়। ছবিতে হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবদান ছিল 3টি গানে, যার প্রতিটিই ছিল এক একটি রত্ন। তুমি যে আমায়,
ডাকো, শেষ দ্বৈতে মেলবন্ধন, এটি ছিল ছবির একমাত্র দ্বৈত অর্থাৎ ডুয়েট গান এবং বাংলা সিনেমার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সৃষ্টি। হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের যৌথ কণ্ঠের এই গানটিতে পর্দায় শেষবারের মতো একে অপরের দিকে তাকিয়ে ঠোঁট মিলিয়েছেন উত্তম কুমার ও সুচিত্রা সেন। গানটির সুর ছিল অত্যন্ত ধীর ও গভীর। এখানে 50-এর দশকের সেই চটুল শীষ বা চঞ্চলতা ছিল না, বরং ছিল জীবনকে চিনে নেওয়ার এক শান্ত আকুলতা। হেমন্তের কণ্ঠ যখন গায় তুমি যে আমারে ডাকো, তখন মনে হয় যেন এক দীর্ঘ জীবনের ক্লান্তি শেষে দুটি মন একে অপরে খুঁজে পেয়েছে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠের টান এখানে সুচিত্রা সেনের চরিত্রের ভেতরের এক অদ্ভুত সমর্পণকে ফুটিয়ে তোলে। পর্দার উত্তম কুমারের চশমা পরা গম্ভীর লুক এবং সুচিত্রা সেনের শাড়ি পরা মার্জিত রূপের সাথে এই গানটির চিত্রায়ন ছিল দেখার মতো। ক্যামেরার সামনে তাদের দুজনের রসায়ন যে একটুও কমেনি, বরং সময়ের সাথে সাথে আরও পরিপক্ক হয়েছে, তা এই গানের লিপসিং দেখলেই বোঝা যায়। হয়তো কিছুই নাহি পাবো, হেমন্তের কণ্ঠে উত্তমের একাকিত্ব, এটি ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া একটি একক গান, যা পর্দায় উত্তম কুমারের ঠোঁটে চিত্রায়িত হয়। এই গানটি ছিল মূলত বৈরাগ্য, প্রাপ্তি, অপ্রাপ্তি এবং জীবনের হিসেব নিকেশের গান। হেমন্তের কণ্ঠের যে সহজাত মরমী ভাব, তা এই গানে পুরোপুরি প্রকাশ পেয়েছিল। উত্তম কুমার যখন পর্দায় বিষণ্ণ মুখে এই গানের সাথে ঠোঁট মেলাচ্ছিলেন, তখন তা কেবল সিনেমার চলচ্চিত্রের দুঃখ ছিল না, তা যেন ছিল সমগ্র বাংলা সিনেমার এক সোনালী যুগের বিদায়ের সুর। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া এই একক গানটি সুচিত্রা সেনের চরিত্রের মানসিক অবস্থাকে পর্দার সামনে ফুটিয়ে তোলে। এ শুধু গানের দিন, এই গানটির মধ্য দিয়ে এর ভেতরে লুকিয়ে ছিল এক ধরনের বিষাদ মাখা আনন্দ। সন্ধ্যা মুখোপাধ্যায়ের ক্লাসিক্যাল গায়িকী এবং কণ্ঠের মায়াবী বিস্তার এই গানটিকে এক অন্য উচ্চতায় নিয়ে যায়। সুচিত্রা সেনের ঠোঁটে এই গানটি যখন বাজছিল, তখন দর্শক যেন তার অভিনীত বিপাশা বা হারানো সুরের সেই পুরনো দিনগুলোতে ফিরে যাচ্ছিলেন। চলচ্চিত্র হিসেবে প্রিয় বান্ধবী হয়তো সপ্তপদী বা হারানো সুরের মতো অত বড় বাণিজ্যিক ব্লকবাস্টার বা বক্স অফিস কাঁপানো ছবি ছিল না, কিন্তু এর ঐতিহাসিক মূল্য অপরিসীম। কেন এই ছবিটি বাঙালি সিনেমা প্রেমীদের কাছে এত গুরুত্বপূর্ণ, তার কয়েকটি কারণ আমরা তুলে ধরছি। এই ছবির পর উত্তম কুমার এবং সুচিত্রা সেন 1978 সালে প্রলোভন নামের আরেকটি ছবিতে কাজ করেছিলেন, যা ছিল তাদের জুটির একেবারে শেষ ছবি। কিন্তু প্রলোভন ছবিতে হেমন্ত বা সন্ধ্যার সেই জাদুকরী উপস্থিতি ছিল না, ফলে গায়ক গায়িকা এবং নায়ক নায়িকার যে সুপরিচিত চতুর্ভুজ রসায়ন বাঙালির মজ্জায় মিশেছিল, তার শেষ দেখা মিলেছিল এই প্রিয় বান্ধবীতেই। এই ছবিতে উত্তম সুচিত্রাকে প্রথাগত তরুণ প্রেমিক প্রেমিকা হিসেবে দেখানো হয়নি। তাদের সম্পর্কের মধ্যে ছিল এক ধরনের মানসিক পরিপক্কতা ও গভীরতা। ঠিক একইভাবে হেমন্ত ও সন্ধ্যার কণ্ঠও ছিল অনেক বেশি শান্ত ও পরিপক্ক, ফলে গান ও অভিনয়ের মধ্যে এক অপূর্ব সামঞ্জস্য তৈরি হয়েছিল। 1975 সালটি ছিল বাংলা সিনেমার জন্য একটি পরিবর্তনের বছর। এর পরপরই উত্তম কুমার ও সুচিত্রা সেন দুজনেই সিনেমা থেকে ধীরে ধীরে দূরত্ব বজায় রাখতে শুরু করেন। সুচিত্রা সেন তো 1978 সালের পর নিজেকে পুরোপুরি অন্তরালে নিয়ে যান। তাই প্রিয় বান্ধবীকে মনে করা হয় সেই সুবর্ণ যুগের বিদায় উৎসব, যেখানে 4 জন প্রধান কারিগর একসাথে দাঁড়ায়ে শ্রোতা ও দর্শকদের শেষ প্রণাম জানিয়েছিলেন। একটি গান যখন কালজয়ী হয়, তখন কেবল গায়ক বা নায়কের অবদান থাকে না, তার পেছনে থাকে সুরকার এবং গীতিকারের নিখুঁত চয়ন। প্রিয় বান্ধবীর গানগুলোর কথা ছিল অত্যন্ত কাব্যিক, যা তখনকার সাধারণ সস্তা চটুল গানের চেয়ে সম্পূর্ণ আলাদা ছিল। সুরের ক্ষেত্রে হেমন্ত মুখোপাধ্যায়ের নিজস্ব ঘরানার যে আধিপত্য ছিল, তা এই ছবির গানে স্পষ্ট হয়ে উঠেছিল। তিনি জানতেন সন্ধ্যা মুখোপাধ্যায়কে কোনো স্কেলে ব্যবহার করলে সুচিত্রা সেনের মুখের অভিব্যক্তির সাথে তা সবচেয়ে ভালো মিলবে। পর্দায় উত্তম কুমারের লিপসিংয়ের একটি বড় বৈশিষ্ট্য ছিল তিনি গান গাওয়ার সময় কেবল ঠোঁট নাড়তেন না, তার গলার শিরা ফুলে উঠত।
চোখের পাতা কাঁপতো, যেন মনে হতো গানটি রেকর্ড করার সময় তিনি নিজেই মাইক্রোফোনের সামনে দাঁড়িয়েছিলেন। প্রিয় বান্ধবীর হয়তো কিছুই নাহি পাবো গানের দৃশ্যায়নটি দেখলেই বোঝা যায় হেমন্তর কণ্ঠকে উত্তম কতটা নিজের ভেতর ধারণ করতে পেরেছিলেন। আজকের কর্পোরেট ও প্রযুক্তি নির্ভর যুগে এখন সিনেমার গান কয়েক দিনের মধ্যেই হারিয়ে যায়, সেখানে প্রিয় বান্ধবীর মতো 50 বছর আগের একটি ছবি এবং তার গান আজও কেন প্রাসঙ্গিক? এর উত্তর লুকিয়ে আছে বাঙালি সংস্কৃতির শিকড়ে। হেমন্ত, সন্ধ্যা, উত্তম, সুচিত্রা, এই চারজন মিলে রোমান্টিকতার যে মানদণ্ড তৈরি করে দিয়েছিলেন, আজ পর্যন্ত কোনো নতুন জুটি বা প্রযুক্তি তাকে স্পর্শ করতে পারেনি। আজকের তরুণ প্রজন্ম যখন ইউটিউব বা ওটিটি প্ল্যাটফর্মে তুমি যে আমারে ডাকো গানটি দেখে, তখন তারা বুঝতে পারে যে কোনো রকম আধুনিক স্পেশাল ইম্প্যাক্ট বা চটকদার কোরিওগ্রাফি ছাড়াও কেবল কণ্ঠের জাদু আর চোখের চাউনি দিয়ে কিভাবে পর্দা কাঁপানো সম্ভব। এই ছবির গানগুলো আমাদের শেখায় যে প্রেম কেবল শরীরে আকর্ষণ বা চটুল সংলাপ নয়, প্রেম হলো দুটি মনের নীরব বোঝাপড়া, যা সুরের ডানায় ভর করে এক আত্মা থেকে অন্য আত্মায় পৌঁছে যায়। সুরের আকাশে অমর 4 নক্ষত্র, বাংলা সংস্কৃতির আকাশে কত নায়ক নায়িকা এসেছেন, কত গায়ক গায়িকা এসেছেন, সুরের বন্যা ভাসিয়ে দিয়েছেন, তার কোনো ইয়াত্তা নেই। কিন্তু উত্তম, সুচিত্রা এবং হেমন্ত, সন্ধ্যার মতো আকাশচুম্বী জনপ্রিয়তা আর কোনো চতুর্ভুজ জুটি পায়নি। তারা ছিলেন বাঙালির আবেগ নিজস্ব প্রতিনিধি। 1975 সালের প্রিয় বান্ধবী চলচ্চিত্রটি তাই কেবল একটি সেলুলয়েডের ফিতা নয়, এটি হলো একটি যুগের শেষ অধ্যায়ের স্বর্ণালী স্বাক্ষর। এই ছবির গানের মধ্য দিয়ে তারা আমাদের যে সুরের উত্তরাধিকার দিয়ে গেছেন, তা চিরকাল অক্ষয় হয়ে থাকবে। হেমন্তের ভরাট কণ্ঠের সেই মায়াবী টান, সন্ধ্যার কণ্ঠের সেই চঞ্চল মেলোডি, উত্তমের সেই ভুবনমোহিনী হাসি আর সুচিত্রার সেই রূপের জাদু, সবকিছু যেন প্রিয় বান্ধবীর প্রেমে বন্দী হয়ে আজীবন বাঙালিকে মনে করিয়ে দেবে, যুগ শেষ হলেও সুর কখনো শেষ হয় না।